রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালিয়াড়িতে এখন একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছে, ইরান, যারা ইতিহাসের অগ্নিপরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েও কখনো মাথা নোয়ায়নি। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মুখে ইরান আজ কেবল একটি রাষ্ট্র নয়, বরং একটি অকুতোভয় দুর্গ। দেশটির অলিগলি থেকে শুরু করে রাজপথ সর্বত্রই এখন প্রতিরোধের সুর। যখন চারদিকে যুদ্ধের দামামা, তখন ইরান দেখিয়ে দিল তারা কেবল কথার ফুলঝুরি ছড়ায় না, বরং হাতে কলমে জবাব দিতে জানে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী দেশের 3 কোটি নাগরিক তাদের মাতৃভূমি রক্ষায় মরণপণ লড়াই করতে প্রস্তুত। একে নিছক পরিসংখ্যান ভাবলে ভুল হবে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো যখন ভেবেছিল ইরানকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেবে, ঠিক তখনই ইরানের সাধারণ মানুষ প্রাচীরের মতো দাঁড়িয়ে তাদের সব ষড়যন্ত্রকে গলার কাঁটা বানিয়ে দিয়েছে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলো যখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তখন ইরানের এই গণজাগরণ যেন তাদের সব সমীকরণ তছনছ করে দিচ্ছে। ইরান কেবল মাঠের শক্তিতেই অজেয় নয়, তাদের প্রযুক্তিগত সক্ষমতাও এখন বিশ্বকে অবাক করার মতো। ৯,০০০টি দেশীয় কোম্পানির সমন্বয়ে গড়া তাদের প্রতিরক্ষা নেটওয়ার্ক যেন এক সোনায় সোহাগা। যখন শত্রুরা মনে করে ইরান কোণঠাসা, তখনই দেশটি তাদের অব্যবহৃত মিসাইল সক্ষমতা ও সমর শক্তির দাপট দেখিয়ে দেয়। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথকে নিজেদের বজ্র মুষ্টিতে রেখে ইরান বুঝিয়ে দিয়েছে মগের মূল্য গড়ার দিন ফুরিয়ে গেছে। তাদের পররাষ্ট্রনীতি এখন এক অনন্য উচ্চতায়, তারা কাউকে এক চুলো ছাড় দিচ্ছে না। কূটনীতির টেবিলে যখন যুক্তরাষ্ট্র আলিয়ার পেছনে ছুটছে, ইরান তখন নিজের অবস্থানে পাথরের মতো অটল। মার্কিন দূত কুশনার বা উইটকফ যাই আসুক না কেন, ইরানের মেরুদণ্ড সব। ওয়াশিংটন যখন দিশেহারা হয়ে নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, তেহরান তখন সুসংহত ও ঐক্যবদ্ধ। পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার নাটকীয়তায় যখন মার্কিন প্রশাসন কিং কর্তব্য বিমূঢ়, ইরান তখন স্পষ্ট ঘোষণা করেছে আত্মমর্যাদা বিকিয়ে কোনো আপোষ নয়। আমেরিকার হাড় ভাঙার শব্দ শোনার হুঁশিয়ারি দিয়ে ইরানের নেতারা প্রমাণ করেছেন তারা কেবল রক্ষক নন, তারা এক ভয়ঙ্কর সুন্দর শক্তির প্রতিরূপ। ইসরায়েল এবং মার্কিন জোটের জন্য ইরান এখন এক দাঁত ভাঙা জবাব দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের এই লড়াই কেবল অস্ত্র বা মিসাইলের নয়, এটি টিকে থাকার, নিজের সার্বভৌমত্ব রক্ষার এক মহাকাব্য। ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে শক্তিশালী প্রতিপক্ষের সামনেও মাথা উঁচু করে কিভাবে বাঁচতে হয়। তারা জানে ষড়যন্ত্রের জাল কতই না গভীর, কিন্তু তাদের অদম্য জেদ ও জাতীয় ঐক্যের সামনে সব সাম্রাজ্যবাদী স্বপ্ন ধূলিসাৎ হতে বাধ্য। ইরান আজ কেবল মধ্যপ্রাচ্যের মোড়ল নয়, বরং শোষিত ও সংগ্রামী দেশগুলোর জন্য এক অঘোষিত প্রেরণা। যারা বারবার ইরানকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে, তারা এখন বুঝতে পারছে আগুনে হাত দিলে কি পরিণতি হয়। তেহরান আজ ইসরায়েল ও ওয়াশিংটনের চোখ রাঙানিকে তুচ্ছ করে নিজের স্বার্থে বিশ্ব রাজনীতি পরিচালনা করছে। এটি ইরানের বিজয়, এটি তাদের বীরত্ব, যাকে পৃথিবীর কোনো শক্তি রুখতে পারবে না। ইতিহাস সাক্ষ্য দেবে অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে ইরান অজেয় হিসেবে টিকে রইল। ইরানের ছোড়া উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমাদ ও মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। বিশেষ করে লক্ষ্যবস্তু ছিল দিমোনা, যেখানে রয়েছে ইসরায়েলের প্রধান পারমাণবিক স্থাপনা। মাত্র কয়েকদিনের মধ্যেই দ্বিতীয়বারের মতো এই স্থানে হামলা চালানো হলো। ইরানি গণমাধ্যম দাবি করছে আগের হামলায় ডিমোনা ও আশেপাশের এলাকায় 200-র বেশি মানুষ হতাহত হয়েছে, যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়নি। শুধু দিমোনা নয়, হামলার তালিকায় ছিল তেল আবিব এবং দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। একটি ক্ষেপণাস্ত্র হাইফা অঞ্চলে ক্লাস্টার বোমা বহন করছিল। আকাশে সেটি ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে বিস্ফোরিত হয়। এর একটি অংশ একটি আবাসিক বাড়িতে আঘাত হানে, যার ফলে ভবনটির দেয়ালে স্পষ্ট ক্ষতির চিহ্ন দেখা যায়। তবে আশ্চর্যের বিষয়, সেই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, কিন্তু ভয়, আতঙ্ক সেটি ছড়িয়ে পড়ে চারদিকে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সরাসরি আহত না হলেও বহু মানুষ মানসিক আঘাতে ভুগছে। আতঙ্ক, উদ্বেগ এগুলো এখন নতুন এক যুদ্ধের অংশ। এদিকে শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইরান। অন্যদিকে আবার নতুন এক বিস্ফোরক খবর। 24 মার্চ ইরানের ভেতরেই 2টি জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে। লক্ষ্য ছিল ইস্পাহানের গ্যাস অবকাঠামো এবং খোরামশারের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ পাইপলাইন। এই হামলা হয়েছে ঠিক সেই সময় যখন ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র 5 দিনের জন্য এসব স্থাপনায় হামলা বন্ধ রাখবে। তাহলে প্রশ্ন উঠছে, কে কাকে ভুল তথ্য দিচ্ছে? ট্রাম্প বলছেন আলোচনা এগোচ্ছে, ইরান বলছে আলোচনা নেই, শুধু প্রতিশোধ। এই দ্বন্দ্বের মাঝে এক ভয়ঙ্কর বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে। যুদ্ধ এখন আর শুধু বোমা বা গুলির নয়, এটি তথ্যেরও যুদ্ধ। একদিকে কূটনীতির কথা, অন্যদিকে ক্ষেপণাস্ত্রের গর্জন।
আর এই দুইয়ের সংঘর্ষেই মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক অজানা ভবিষ্যতের সামনে। শেষ পর্যন্ত কি আলোচনা টেবিল জিতবে, নাকি যুদ্ধক্ষেত্রে ঠিক করে দেবে ইতিহাসের নতুন অধ্যায়? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুন, আর সেই আগুনের ভেতরেই যেন তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা। কথার টেবিলে শান্তির প্রতিশ্রুতি, আর যুদ্ধক্ষেত্রে আগুন ঝরা প্রতিশোধ। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করলো অপারেশন ট্রু প্রমিস 4 এর ৭৮তম ঢেউ শুরু হয়েছে। আর সেই ঢেউ শুধু কোনো হামলা নয়, এটি যেন এক বার্তা। আলোচনার ভাষা নয়, এখন কথা বলছে ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রের শব্দ, সাইরেনের চিৎকার, আর তার মাঝে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। ইরান কি এবার সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের গোপন পারমাণবিক শক্তির কেন্দ্রে? ঘটনার কেন্দ্রবিন্দু দিমোনা। এ শহরে অবস্থিত বহুল আলোচিত নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যাকে ঘিরে বহু বছর ধরে রহস্য, গোপনীয়তা আর আন্তর্জাতিক বিতর্ক। ২১ মার্চ রাত আকাশ ছিঁড়ে নেমে আসে ইরানের ক্ষেপণাস্ত্র। একের পর এক বিস্ফোরণ, কেঁপে উঠছে দিমোনা ও আশপাশের এলাকা। সে আঘাত কি শুধুই প্রতিশোধ, নাকি ছিল নিখুঁত টার্গেট? ওপেন সোর্স বিশ্লেষকরা দ্রুত খুঁজে বের করেন হামলার সুনির্দিষ্ট স্থানাঙ্ক ৩১.০৬৬০১০ ডিগ্রি উত্তর, ৩৫.০৩৮৬৯৯ ডিগ্রি পূর্ব। মানচিত্রে চিহ্নিত সেই পয়েন্ট দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা কি কাকতালীয়, নাকি ইরান ইচ্ছাকৃতভাবে এমন একটি স্থানে আঘাত করেছে যেখানে থাকতে পারে পারমাণবিক গবেষণার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বা অবকাঠামো? তবে এখানেই শুরু হয় রহস্য। এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই যে সেখানে ইসরায়েলি পারমাণবিক বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। ইরানও এমন কোনো দাবি করেনি, বরং তারা বলছে এই হামলা ছিল তাদের নিজস্ব পারমাণবিক স্থাপনা নাতানস পারমাণবিক স্থাপনাতে হামলার প্রতিশোধ। ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত জানায় মূল পারমাণবিক গবেষণা কেন্দ্র অক্ষত রয়েছে, কোনো বিকিরণ ছড়ায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও একই কথা বলেছে, অর্থাৎ সরাসরি পারমাণবিক স্থাপনায় আঘাত লাগেনি, কিন্তু আতঙ্ক পৌঁছে গেছে তার ভেতর পর্যন্ত। এই হামলার প্রভাব ছিল ভয়াবহ। দিমোনায় একটি ভবনে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্র। অন্তত ৪০ জন আহত হয়, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মানুষ, উদ্ধার কর্মীরা দৌড়াচ্ছে সময়ের বিরুদ্ধে। শুধু দিমোনা নয়, আরো একটি শহর আরাদে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরের অংশ। বহু ভবন ভেঙে পড়েছে, রাস্তায় ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। আহত নিহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ইরানের বিপ্লবী গার্ড IRGC জানায় এটি ছিল তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর ৭৩তম ধাপ। তারা দাবি করে উত্তর ও দক্ষিণ ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি, নিরাপত্তা কেন্দ্র ও শহরকে টার্গেট করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ইসরায়েলের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। নিজেই স্বীকার করেছে যে কিছু ইন্টারসেপ্টর মাঝপথে কাজ করেনি, ফলে সরাসরি আঘাত লেগেছে জনবসতিপূর্ণ এলাকায়। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন এটি একটি খুব কঠিন রাত। ইরান বার্তা দিচ্ছে স্পষ্ট, এটি শুধু শুরু। তাদের দাবি তারা শুধু ইসরায়েল নয়, অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করেছে। সৌদি আরব, কুয়েত, বাহরাইনের ঘাঁটিতেও হামলার কথা বলা হয়েছে। এই যুদ্ধ এখন আর সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়ছে একাধিক দেশে, একাধিক ফ্রন্টে। সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, দিমোনার আঘাত কি কেবল একটি সামরিক হামলা, নাকি এটি পারমাণবিক ছায়াযুদ্ধের এক নতুন অধ্যায়? ইরান এবার ছুড়েছে তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোর একটি, আর লক্ষ্য ইসরায়েলের শহরগুলো। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে এই হামলা প্রতিশোধ, কারণ তাদের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন এক ইসরায়েলি হামলায়। ইরানের সংবাদ সংস্থা ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা যায় আকাশ চিরে ছুটে যাচ্ছে ক্ষেপণাস্ত্র, আর নিচে কাঁপছে তেল আবিব শহর। একটার পর একটা বিস্ফোরণ, আতঙ্কে ছুটছে মানুষ। ইরানের সামরিক বাহিনী নিশ্চিত করেছে এই হামলায় ব্যবহার করা হয়েছে শক্তিশালী খোরামশার 4 মিসাইল। এটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কিন্তু ধ্বংস ক্ষমতা ভয়ঙ্কর। মাঠের প্রতিবেদনে উঠে এসেছে আরো ভয়াবহ তথ্য। কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র ছিল ক্লাস্টার বোমা, অর্থাৎ আকাশে গিয়ে এটি ভেঙে যায়, তারপর ছড়িয়ে দেয় অসংখ্য ছোট ছোট বিস্ফোরক। সাংবাদিকরা জানিয়েছেন তারা চোখের সামনে দেখেছেন একটি বড় ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ভেঙে গিয়ে পুরো শহরের উপর বৃষ্টি নামিয়েছে আগুনের। ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে এই হামলা ছিল পরিকল্পিত প্রতিশোধ অভিযান। টার্গেট ছিল তেল আবিবের আশপাশের এলাকা। এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো কয়েকজন। বিশ্লেষকরা বলছেন ক্লাস্টার অস্ত্র ব্যবহারের অর্থ যুদ্ধ এখন আরো বিপজ্জনক পর্যায়ে ঢুকে গেছে, কারণ এই অস্ত্র একসাথে বড় এলাকা ধ্বংস করে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয়। খোরামশার 4 মিসাইল সম্পর্কে জানা গেছে এটি প্রথম পরীক্ষা করা হয় 2017 সালে। এর পাল্লা প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার। এটি প্রায় 1800 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে এবং এতে লাগানো যায় ক্লাস্টার ওয়ারহেড, যা একসাথে অনেক জায়গায় আঘাত হানে।
এই ক্ষেপণাস্ত্রের নাম এসেছে ইরানের ঐতিহাসিক শহর খোরামশার থেকে, যে শহর ইরান ইরাক যুদ্ধের স্মৃতিতে ভরা। রাতের আকাশে যখন এই আগুনের খেলা চলছিল, তখন সাইরেন বেজে উঠেছিল বীরশেবা সহ দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায়। মানুষ ছুটেছে বাংকারে লুকানোর জন্য। এটি ছিল একদিনের ইরানের দ্বিতীয় হামলা। এর আগে সেন্ট্রাল ইসরায়েলেও আঘাত হানে তারা। রামাত গান শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লাগে। একটি আবাসিক এলাকায় শেল করার পর জ্বলে ওঠে গাড়ি, ছড়িয়ে পড়ে আগুন। দমকল বাহিনী ঘন্টার পর ঘন্টা লড়েছে আগুনের সঙ্গে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ, চারদিকে শুধু ধ্বংস আর আতঙ্ক। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, বিস্ফোরণ এত শক্তিশালী ছিল, মনে হয়েছে সবকিছু আকাশে উঠে গেল। ইরান বলছে এই হামলা শুধু শুরু, এটি তাদের প্রতিশোধের অংশ। পরিস্থিতি এখন ভয়াবহ। শহরের পর শহর আঘাতের মুখে। ইসরায়েলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে 3টি ব্যক্তিগত বিমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি বিমানে আগুন ধরে গিয়েছিল। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের 4টি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিশ্ব রাজনীতিতে হরমুজ প্রণালীকে সাধারণত জ্বালানি বাণিজ্যের লাইফলাইন হিসেবে দেখা হয়। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয় বলে বহু বছর ধরেই এটি আন্তর্জাতিক কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আরেকটি কম আলোচিত বাস্তবতা দ্রুত গুরুত্ব পাচ্ছে। হরমুজ প্রণালীর নিচ দিয়ে চলে যাওয়া সাবমেরিন ফাইবার অপটিক কেবল নেটওয়ার্ক। সমুদ্রের তলদেশে স্থাপিত এই কেবলগুলোই মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার মধ্যে ডিজিটাল যোগাযোগ, ব্যাংকিং লেনদেন, ক্লাউড সার্ভিস, স্টক মার্কেট ডাটা, সামরিক যোগাযোগ এবং বৈশ্বিক ইন্টারনেট ট্রাফিকের একটি বড় অংশ বহন করে। ইরান এখন এই অবকাঠামোকে কেবল প্রযুক্তিগত সম্পদ নয়, বরং একটি স্ট্র্যাটেজিক জিওপলিটিক্যাল অস্ত্র হিসেবে দেখতে শুরু করেছে। তেহরানের নীতি নির্ধারক মহলে ক্রমেই এমন ধারণা শক্তিশালী হচ্ছে যে যেভাবে অতীতে তেলকে রাজনৈতিক প্রভাব বিস্তারের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে, ভবিষ্যতে সাবমেরিন কেবল নিয়ন্ত্রণও তেমনই কার্যকর কৌশলগত শক্তি হয়ে উঠতে পারে। হরমুজ প্রণালী ঘিরে সমুদ্রের নিচে স্থাপিত অন্তত 7টি গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল লাইন বর্তমানে সক্রিয় রয়েছে বলে আন্তর্জাতিক টেলিকম বিশ্লেষকরা মনে করেন। এগুলোর মাধ্যমে গালফ অঞ্চল, দক্ষিণ এশিয়া, ইউরোপ এবং পূর্ব এশিয়ার মধ্যে বিপুল পরিমাণে ডাটা আদান প্রদান হয়। অনুমান করা হয় বিশ্বের মোট ইন্টারনেট ট্রাফিকের প্রায় 15 থেকে 20% এবং আন্তর্জাতিক আর্থিক ডাটার একটি বড় অংশ এই রুটের মাধ্যমে প্রবাহিত হয়। বিশেষত উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইন তাদের ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং কাঠামো এবং আন্তর্জাতিক আর্থিক খাতের যোগাযোগের জন্য প্রায় 90% পর্যন্ত এই কেবল নেটওয়ার্কের উপর নির্ভরশীল। ফলে হরমুজ প্রণালীর নিচের ডিজিটাল অবকাঠামো এখন আর কেবল প্রযুক্তিগত বিষয় নয়, এটি বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার একটি অদৃশ্য স্নায়ুতন্ত্রে পরিণত হয়েছে। ইরানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পশ্চিমা নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক অবরোধের মুখে দাঁড়িয়ে তেহরান বরাবরই অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশলের উপর জোর দিয়েছে। অর্থাৎ সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সমকক্ষ হতে না পারলেও এমন সব দুর্বল পয়েন্ট চিহ্নিত করা যেখানে আঘাত করলে প্রতিপক্ষের অর্থনীতি ও নিরাপত্তা কাঠামোতে বড় ধাক্কা দেয়া যায়। অতীতে এই কৌশলের অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কার চলাচল, ড্রোন যুদ্ধ, ক্ষেপণাস্ত্র হামলা, প্রক্সি বাহিনী এবং সাইবার অপারেশনকে ব্যবহার করেছে। এখন সেই তালিকায় যোগ হচ্ছে সাবমেরিন কেবল অবকাঠামো। ইরানের অভ্যন্তরে নিরাপত্তা বিশ্লেষক ও রেভলিউশনারি গার্ডের ঘনিষ্ঠ মহলে এমন আলোচনা বাড়ছে যে ভবিষ্যতের যুদ্ধ শুধু আকাশ স্থলভাগে হবে না, বরং সমুদ্রের নিচের ডাটা অবকাঠামো সংঘাতের কেন্দ্র হয়ে উঠবে। কারণ আজকের বিশ্ব অর্থনীতি মূলত ডিজিটাল নেটওয়ার্কের উপর দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন, সুইফট যোগাযোগ, স্টক এক্সচেঞ্জ, তেল বাণিজ্য, ক্লাউড সার্ভার, এয়ারলাইন অপারেশন, সামরিক কমান্ড সিস্টেম সবকিছুই উচ্চগতির সাবমেরিন ফাইবার অপটিক কেবলের মাধ্যমে পরিচালিত হয়। এই কেবল নেটওয়ার্কে বিঘ্ন ঘটলে কেবল ইন্টারনেট ধীর হয়ে যায় না, পুরো আর্থিক ব্যবস্থায় বিপর্যস্ত হয়ে পড়ে। ইরানের সম্ভাব্য পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হরমুজ
হরমুজ অঞ্চলের সাবমেরিন কেবল পরিচালনায় নিজেদের সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। তেহরান এমন একটি মডেল বিবেচনা করছে বলে বিভিন্ন আঞ্চলিক সূত্রে আলোচনা রয়েছে, যেখানে বিদেশি টেলিকম বা প্রযুক্তি কোম্পানিগুলোকে ইরানের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে, ট্রানজিট ফি দিতে হবে এবং কেবল অপারেশনে ইরানি কোম্পানিকে অন্তর্ভুক্ত করতে হবে। এর মাধ্যমে ইরান মূলত 3টি লক্ষ্য অর্জন করতে চাইতে পারে। প্রথমত, অর্থনৈতিক লাভ। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান দীর্ঘদিন ধরেই বৈদেশিক মুদ্রা সংকটে ভুগছে। যদি হরমুজ রুটকে ডিজিটাল টোল গেট হিসেবে ব্যবহার করা হয়, তবে তেল রপ্তানির বাইরে নতুন ধরনের রাজস্ব আয় সম্ভব হবে। যেমন অতীতে সুয়েজ খাল বা পানামা খাল আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিপুল রাজস্ব অর্জনের মাধ্যমে হয়েছে, তেমনি ডিজিটাল যুগে সাবমেরিন কেবল ট্রানজিট ফিও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আয়ের উৎস হতে পারে। দ্বিতীয়ত, কৌশলগত নিয়ন্ত্রণ। যদি বিদেশি কোম্পানিগুলোকে ইরানি অংশীদার অন্তর্ভুক্ত করতে বাধ্য করা হয়, তাহলে তেহরান এই নেটওয়ার্কের উপর নজরদারি, তথ্য সংগ্রহ বা প্রয়োজনে নিয়ন্ত্রণ আরোপের সুযোগ পেতে পারে। পশ্চিমা দেশগুলোর বহু নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, সাবমেরিন কেবল শুধু ডাটা পরিবহনের মাধ্যম নয়, এগুলো গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্র। অতীতে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা বিভিন্ন পশ্চিমা গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সাবমেরিন কেবল থেকে তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে। ফলে ইরানও এই খাতে নিজেদের উপস্থিতি বাড়িয়ে কৌশলগত সুবিধা অর্জনের চেষ্টা করতে পারে। তৃতীয়ত, প্রতিরোধ ক্ষমতা বা ডেটারেন্স তৈরি করা। তেহরানের ধারণা, যদি বিশ্ব বুঝতে পারে যে গালফ অঞ্চলের ডিজিটাল অবকাঠামো ইরানের প্রভাব বলয়ের মধ্যে, তাহলে সামরিক সংঘাতের সময় পশ্চিমা শক্তিগুলো আরও সতর্ক হবে। কারণ কেবল নেটওয়ার্কে বড় ধরনের বিঘ্ন ঘটলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ ও এশিয়ার অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা অনেকটা ডিজিটাল হরমুজ ডক্ট্রিনের মতো, যেখানে তেল পরিবহনের পাশাপাশি ডাটা প্রবাহ কৌশলগত চাপ প্রয়োগের হাতিয়ার হয়ে উঠছে। উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর জন্য এই পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। গত এক দশকে গালফ দেশগুলো নিজেদের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে সরিয়ে ডিজিটাল অর্থনীতি, ফিনটেক, স্মার্ট সিটি, এআই এবং ক্লাউড অবকাঠামোর দিকে নিয়ে যেতে বিপুল বিনিয়োগ করেছে। দুবাই নিজেকে বৈশ্বিক আর্থিক ও প্রযুক্তি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। সৌদি আরব ভিশন 2030 এর আওতায় ডিজিটাল ট্রান্সফরমেশনকে অগ্রাধিকার দিচ্ছে, আর কাতার ও বাহরাইন নিজেদেরকে আঞ্চলিক ফিনান্স হাব হিসেবে গড়ে তুলছে। কিন্তু এই পুরো ডিজিটাল অবকাঠামোর মেরুদণ্ড যদি হরমুজ অঞ্চলের সাবমেরিন কেবলের উপর নির্ভরশীল হয়, তাহলে ইরানের ভূরাজনৈতিক প্রভাব স্বাভাবিকভাবেই বেড়ে যায়। বিশেষ করে ব্যাংকিং ও আর্থিক খাত সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম মিলি সেকেন্ড গতির ডাটা ট্রান্সমিশনের উপর নির্ভরশীল। প্রতিদিন ট্রিলিয়ন ডলারের লেনদেন, বৈদেশিক মুদ্রা বাণিজ্য, শেয়ার মার্কেট অর্ডার, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এবং কর্পোরেট পেমেন্ট এই কেবল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। কোনো কারণে যদি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয় এবং ইচ্ছাকৃতভাবে ব্যাহত করা হয়, তাহলে আর্থিক বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। স্টক এক্সচেঞ্জ লেনদেন ধীর হয়ে যাওয়া, ব্যাংকিং সিস্টেমে বিঘ্ন, এটিএম নেটওয়ার্ক ব্যর্থ হওয়া কিংবা আন্তর্জাতিক পেমেন্ট বিলম্বিত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। 2008 সালে ভূমধ্যসাগরে কয়েকটি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার পর মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট গতিতে ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল। সেই অভিজ্ঞতা এখন আরও বড় উদ্বেগ তৈরি করেছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা মনে করেন, ভবিষ্যতের সংঘাতে সাবমেরিন কেবল সফট টার্গেট হিসেবে ব্যবহৃত হতে পারে, কারণ এগুলো সমুদ্রের নিচে দীর্ঘ দূরত্ব জুড়ে বিস্তৃত এবং সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখা প্রায় অসম্ভব। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো বহু বছর ধরেই সাবমেরিন অবকাঠামো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এখন ইরানের মতো আঞ্চলিক শক্তিও এই খেলায় প্রবেশ করেছে। বিশেষত আইআরজিসি দীর্ঘদিন ধরেই সমুদ্রভিত্তিক অসম যুদ্ধ কৌশলে দক্ষতা অর্জন করেছে। মাইন স্থাপন, দ্রুতগামী নৌকা, ড্রোন ও আন্ডার ওয়াটার অপারেশন সব মিলিয়ে তারা হরমুজ অঞ্চলে একটি ডিনায়াল জোন তৈরি করতে চায়, যেখানে প্রতিপক্ষের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়ে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ডিজিটাল সার্বভৌমত্বের প্রশ্ন। বিশ্বজুড়ে এখন অনেক দেশই নিজেদের ডাটা অবকাঠামোর উপর জাতীয় নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে। চীন ডিজিটাল সিল্ক রোড তৈরি করছে, রাশিয়া নিজস্ব ইন্টারনেট অবকাঠামো শক্তিশালী করছে, আর ইউরোপীয় ইউনিয়ন ডাটা সুরক্ষা ও ডিজিটাল স্বায়ত্তশাসনের উপর জোর দিচ্ছে। ইরানও সেই প্রবণতার অংশ হতে চাইছে। তবে পার্থক্য হলো, তেহরান এটি কেবল অর্থনৈতিক বা প্রযুক্তিগত ইস্যু হিসেবে নয়, সরাসরি জাতীয় নিরাপত্তা ও ভূরাজনৈতিক অস্ত্র হিসেবে দেখছে।
এই পরিস্থিতি বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। গুগল, মেটা, মাইক্রোসফট কিংবা আন্তর্জাতিক টেলিকম অপারেটররা সাধারণত সাবমেরিন কেবল প্রকল্পে বহু দেশের অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগ করে। যদি ইরান নতুন বিধিনিষেধ আরোপ করে তাহলে কোম্পানিগুলোকে ভূ রাজনৈতিক ঝুঁকি ও ব্যবসায়িক প্রয়োজনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। একদিকে তারা গালফ অঞ্চলের দ্রুত বর্ধনশীল বাজার হারাতে চাইবে না, অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা ও নিরাপত্তা উদ্বেগও উপেক্ষা করতে পারবে না। সব মিলিয়ে হরমুজ প্রণালীর নিচে সাবমেরিন কেবল এখন শুধু এক ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্র হয়ে উঠছে। বিংশ শতকে তেল ছিল ক্ষমতার মূল উৎস, একবিংশ শতকে সেই জায়গায় যুক্ত হয়েছে ডাটা। যে রাষ্ট্র ডাটার প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে সে বৈশ্বিক অর্থনীতি ও কৌশলগত ভারসাম্যের উপরও প্রভাব বিস্তার করতে পারবে। ইরান সম্ভবত এই বাস্তবতাই অনুধাবন করছে, তাই তারা হরমুজকে শুধু জ্বালানি রুট নয় বরং বিশ্বের ডিজিটাল স্নায়ুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট হিসেবে ব্যবহার করার কৌশল নিয়েছে। যদি এই প্রবণতা আরও গভীর হয় তাহলে ভবিষ্যতের সংঘাত শুধু তেল ট্যাঙ্কার বা ক্ষেপণাস্ত্র ঘিরে হবে না, বরং সমুদ্রের অন্ধকার তলদেশে শুয়ে থাকা ফাইবার অপটিক কেবলও হয়ে উঠবে বৈশ্বিক শক্তির নতুন যুদ্ধক্ষেত্র। বাংলাদেশের আর্থিক খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশের উত্থান, বিতর্ক, রাজনৈতিক টার্গেটিং এবং শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারানোর ঘটনাকে এখন অনেকে শুধু একটি ব্যাংক দখলের গল্প হিসেবে দেখছেন না, বরং এটি রাষ্ট্র, গণমাধ্যম, বুদ্ধিজীবী গোষ্ঠী এবং রাজনৈতিক ক্ষমতার পারস্পরিক সম্পর্কের একটি জটিল উদাহরণ হিসেবে আলোচিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রথম আলোর কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন ও ফটোকার্ড প্রকাশ করে দেখিয়েছে কিভাবে 2011 থেকে 2018 সালের মধ্যে ইসলামী ব্যাংক ধীরে ধীরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায় এবং পরবর্তীতে ব্যাপক লুটপাটের শিকার হয়। প্রতিবেদনে রাষ্ট্রীয় সংস্থার ভূমিকা, নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নীরবতা এবং আর্থিক অনিয়মের বিস্তৃত চিত্র উঠে এসেছে। তবে একই সঙ্গে নতুন করে আলোচনা শুরু হয়েছে আরেকটি প্রশ্ন নিয়ে, এই দখল প্রক্রিয়ার সামাজিক ও রাজনৈতিক ভিত্তি কিভাবে তৈরি হয়েছিল এবং সেই ভিত্তি তৈরিতে গণমাধ্যম ও সুশীল সমাজের একটি অংশের ভূমিকা কতটা ছিল। বিশ্লেষকদের মতে ইসলামী ব্যাংকে ঘিরে যে জনমত তৈরি হয়েছিল সেটি হঠাৎ করে গড়ে ওঠেনি। দীর্ঘ প্রায় 2 দশক ধরে বিভিন্ন মহল থেকে ব্যাংকটিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক ও আদর্শিক কাঠামোর মধ্যে উপস্থাপন করা হয়েছে। ফলে যখন এর মালিকানা কাঠামোয় রাষ্ট্রীয় হস্তক্ষেপ ঘটে তখন সমাজের একটি অংশ সেটিকে অন্যায় হিসেবে দেখেনি, বরং প্রয়োজনীয় বা নৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছে। এই প্রক্রিয়াকে অনেকে মার্কিন ভাষাতাত্ত্বিক ও রাজনৈতিক বিশ্লেষক নোয়াম চমস্কি এবং এডওয়ার্ড এস হারম্যানের আলোচিত ম্যানুফ্যাকচারিং কনসেন্ট তত্ত্বের সঙ্গে তুলনা করছেন। তাদের বিখ্যাত গ্রন্থ ম্যানুফ্যাকচারিং কনসেন্টে দেখানো হয়েছিল আধুনিক গণমাধ্যম কিভাবে তথ্য নির্বাচন, উপস্থাপন এবং পুনরাবৃত্তির মাধ্যমে জনগণের মধ্যে একটি নির্দিষ্ট মতামত প্রতিষ্ঠা করে এবং শেষ পর্যন্ত সেই মতামত রাষ্ট্রীয় নীতির পক্ষে সামাজিক বৈধতা তৈরি করে। বাংলাদেশের ক্ষেত্রে ইসলামী ব্যাংককে কেন্দ্র করে অনুরূপ একটি পরিস্থিতি তৈরি হয়েছিল বলে সমালোচকরা মনে করেন। স্বাধীনতার পর দেশের ব্যাংকিং খাতে শরিয়া ভিত্তিক ব্যাংকিং একটি বিকল্প ধারার সূচনা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ। প্রবাসী আয়, ক্ষুদ্র ব্যবসা, গ্রামীণ অর্থনীতি এবং ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন গ্রাহকদের মধ্যে ব্যাংকটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। দেশের সবচেয়ে লাভজনক বেসরকারি ব্যাংকগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি এটি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বীমা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে একটি বিস্তৃত অর্থনৈতিক নেটওয়ার্কও তৈরি করে। কিন্তু একই সময়ে ব্যাংকটির সঙ্গে জামাতে ইসলামীর ঘনিষ্ঠতার অভিযোগও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিল। যদিও ব্যাংকটির পক্ষ থেকে বরাবরই দাবি করা হয়েছে যে এটি একটি স্বতন্ত্র বাণিজ্যিক প্রতিষ্ঠান, তবুও ধীরে ধীরে জনপরিসরে ভিন্ন এক বয়ান শক্তিশালী হতে থাকে। এই বয়ানের অন্যতম প্রধান মুখ ছিলেন অর্থনীতিবিদ আবুল বারাকাত। তিনি দীর্ঘদিন ধরে মৌলবাদের অর্থনীতির নামে একটি তত্ত্ব প্রচার করেন। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তিগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলে একটি সমান্তরাল অর্থনৈতিক ক্ষমতা কাঠামো তৈরি করেছে এবং ইসলামী ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সেই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। তিনি দাবি করেন এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বছরে হাজার হাজার কোটি টাকার মুনাফা অর্জিত হচ্ছে, যা পরবর্তীতে রাজনৈতিক ও আদর্শিক কার্যক্রমে ব্যবহৃত হয়। বিভিন্ন টেলিভিশন টক শো, সেমিনার, প্রবন্ধ এবং গবেষণাপত্রে এই তত্ত্ব ব্যাপকভাবে আলোচিত হয়। সমর্থকরা এটিকে নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্ন হিসেবে
উপস্থাপন করেন। তবে সমালোচকরা বলেন এই তত্ত্বের পরিসংখ্যানগত ভিত্তি দুর্বল ছিল এবং এটি মূলত একটি রাজনৈতিক ন্যারেটিভ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। পর্যবেক্ষকদের মতে এখানে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মূলধারার অনেক সংবাদ মাধ্যম ইসলামী ব্যাংকে শুধুমাত্র একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং মৌলবাদী অর্থনীতির কেন্দ্র হিসেবে উপস্থাপন করা হতে থাকে। ব্যাংকটির ব্যবসায়িক সফলতা বা আর্থিক সক্ষমতার চেয়ে বেশি গুরুত্ব পেতে থাকে এর কথিত রাজনৈতিক সংযোগ। ফলে জনমনে একটা ধারণা তৈরি হয় যে এই প্রতিষ্ঠানের অর্থনৈতিক শক্তি মূলত একটি রাজনৈতিক প্রকল্পের অংশ। এই বয়ান বছরের পর বছর পুনরাবৃত্তি হতে থাকে এবং ধীরে ধীরে সেটি সাধারণ আলোচনার অংশে পরিণত হয়। এই সময়ের আরেকটি আলোচিত ঘটনা ছিল জামাত সংশ্লিষ্ট বলে দাবি করা ব্যবসা ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ এবং সেগুলো বয়কটের আহ্বান। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগে প্রকাশিত বিভিন্ন তালিকায় ইসলামী ব্যাংক, ইবনে সিনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানকে জামাতপন্থী হিসেবে চিহ্নিত করা হয়। 2013 সালের গণজাগরণ মঞ্চ থেকে এই প্রচারণা আরও তীব্র আকার ধারণ করে। আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে প্রকাশ্যে এসব প্রতিষ্ঠান বয়কটের ডাক দেয়া হয়। দেশের বিভিন্ন স্থানে ইসলামী ব্যাংকের শাখা, এটিএম বুথ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। সমালোচকদের মতে এটি কেবল রাজনৈতিক প্রতিবাদের বিষয় ছিল না, বরং একটি অর্থনৈতিক গোষ্ঠীকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠা করার মতো প্রচেষ্টা ছিল। তাদের যুক্তি হলো একটি প্রতিষ্ঠানকে দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিরোধী, মৌলবাদী বা অবাঞ্ছিত হিসেবে উপস্থাপন করা হয়, তখন সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক বা রাজনৈতিক পদক্ষেপকে জনগণের একটি অংশ স্বাভাবিকভাবে গ্রহণ করতে শুরু করে। ফলে পরবর্তীতে রাষ্ট্রীয় প্রভাব ব্যবহার করে মালিকানা কাঠামো পরিবর্তন, পরিচালনা পর্ষদে হস্তক্ষেপ কিংবা নিয়ন্ত্রণ পরিবর্তনের মতো পদক্ষেপগুলো বড় ধরনের সামাজিক প্রতিরোধের মুখে পড়ে না। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও অনেকে ঠিক এমনটাই ঘটেছে বলে মনে করেন। 2017 সালে ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসে। ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয় এবং ধীরে ধীরে এস আলম গ্রুপের প্রভাব প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে এই পরিবর্তনের পেছনে রাষ্ট্রীয় সংস্থার প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা ছিল। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন অবস্থান, গোয়েন্দা সংস্থার তৎপরতা এবং প্রশাসনিক চাপ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়। এরপর কয়েক বছরের মধ্যেই ব্যাংকটির আর্থিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে থাকে। বিপুল পরিমাণ ঋণ বিতরণ, নিয়ম বহির্ভূত আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট গ্রুপগুলোকে সুবিধা দেওয়ার অভিযোগ সামনে আসে। পরবর্তীতে এস আলম গ্রুপের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং ব্যাংকিং খাতে অনিয়মের অভিযোগও উঠে আসে। বর্তমানে ইসলামী ব্যাংকের সংকট নিয়ে যেসব অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, সেখানে মূলত এই দখল পরবর্তী আর্থিক লুটপাটের চিত্রই সামনে আসছে। কিন্তু সমালোচকরা বলছেন এই বিশ্লেষণ অসম্পূর্ণ থেকে যায় যদি দখলের পক্ষে জনমত তৈরির প্রক্রিয়াটি আলোচনার বাইরে রাখা হয়। তাদের মতে গণমাধ্যম, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক কর্মীদের একটি অংশ দীর্ঘদিন ধরে যে প্রচারণা চালিয়েছেন, সেটি শেষ পর্যন্ত এই দখলকে সামাজিক বৈধতা দিয়েছে। এখানে আরও একটি বড় নৈতিক প্রশ্ন সামনে আসে। কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের বিরোধিতা করা গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই বিরোধিতার ভিত্তিতে একটি আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা বা অর্থনৈতিক নেটওয়ার্ককে ধ্বংসযোগ্য হিসেবে উপস্থাপন করা কতটা গ্রহণযোগ্য? সমালোচকদের মতে এই প্রবণতা শেষ পর্যন্ত আইনের শাসন ও সম্পত্তির নিরাপত্তাকে দুর্বল করে। কারণ একবার যদি রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কারো অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়াকে বৈধ বলে মনে করা হয়, তাহলে ভবিষ্যতে একই পদ্ধতি অন্য যে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োগ করা সম্ভব হয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মৌলবাদ বিরোধিতা এবং যুদ্ধাপরাধ বিরোধিতা দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী নৈতিক অবস্থান হিসেবে ব্যবহার হয়ে আসছে। এই অবস্থানের কারণে অনেক সময় ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণকেও সমাজের একটি অংশ ন্যায্য বলে মনে করছেন। কিন্তু সমালোচকরা বলেছেন এই নৈতিক অবস্থানকে ব্যবহার করে যদি আইন বহির্ভূত দখল, অর্থনৈতিক নিপীড়ন বা রাজনৈতিক প্রতিশোধকে বৈধতা দেয়া হয়, তাহলে সেটি শেষ পর্যন্ত পুরো রাষ্ট্রীয় কাঠামোর জন্য বিপজ্জনক হয়ে ওঠে। অনেক বিশ্লেষক মনে করেন ইসলামী ব্যাংকের ঘটনাটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। কারণ এখানে দেখা গেছে প্রথমে একটি প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে চিহ্নিত করা হয়েছে, তারপর সেটিকে সামাজিকভাবে বিতর্কিত করা হয়েছে, এরপর
সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ ঘটেছে এবং শেষ পর্যন্ত অর্থনৈতিক লুটপাটের সুযোগ তৈরি হয়েছে। এই পুরো প্রক্রিয়ায় গণমাধ্যম ও বুদ্ধিজীবী সমাজের একটি অংশের ভূমিকা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠেছে। সমালোচকদের ভাষ্য অনুযায়ী বর্তমানে যারা ইসলামী ব্যাংক লুটপাট নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন তাদের অনেকেই অতীতের সেই পরিবেশ তৈরিতে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রেখেছিলেন। তবে তাদের মধ্যে আত্মসমালোচনা বা অনুশোচনার প্রবণতা খুবই কম দেখা যায়। বরং অনেকে এখনো বিশ্বাস করেন যে মৌলবাদ বিরোধী অবস্থানের কারণে সেই প্রচারণা নৈতিকভাবে সঠিক ছিল। কিন্তু বিরোধীরা বলছেন কোনো রাজনৈতিক বা আদর্শিক অবস্থান কখনোই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অর্থনৈতিক দখলদারির নৈতিক অনুমোদন হতে পারে না। বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে যে আস্থাহীনতা, খেলাপি ঋণ এবং অর্থ পাচারের সংকটে ভুগছে, ইসলামী ব্যাংকের ঘটনাকে অনেকেই তার একটি প্রতীকী উদাহরণ হিসেবে দেখছেন। কারণ এটি প্রমাণ করে দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্য, আদর্শিক প্রচারণা এবং রাষ্ট্রীয় ক্ষমতা যখন একসঙ্গে কাজ করে তখন একটি সফল আর্থিক প্রতিষ্ঠানও খুব অল্প সময়ের মধ্যে ধ্বংসের মুখে পড়ে যেতে পারে। আর সেই ধ্বংসের দায় কেবল দখলদার গোষ্ঠীর উপরই পড়ে না, বরং জনমত তৈরির প্রক্রিয়ায় অংশ নেওয়া শক্তিগুলোর ভূমিকাও প্রশ্নের মুখে আসে। পর্যবেক্ষকদের মতে ইসলামী ব্যাংকের ঘটনাটি এখন আর শুধু একটি ব্যাংকের ইতিহাস নয়, এটি বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা, সুশীল সমাজের রাজনৈতিক অবস্থান, রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার এবং জনমত নির্মাণের রাজনীতি নিয়ে বৃহত্তর আলোচনার অংশ হয়ে উঠেছে। আর সেই আলোচনার কেন্দ্রীয় প্রশ্নটি হলো, কোনো সমাজে যদি রাজনৈতিক বিরোধিতার ভিত্তিতে একটি অর্থনৈতিক গোষ্ঠীকে বৈধ টার্গেট হিসেবে প্রতিষ্ঠা করা হয়, তাহলে শেষ পর্যন্ত সেই সমাজে আইনের শাসন, অর্থনৈতিক নিরাপত্তা এবং নাগরিক অধিকারের ভবিষ্যৎ কতটা নিরাপদ থাকে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।